১৯৮০ সালে মাজনং শহরে অনেকগুলো ডাকাতদের হত্যা করা হয়। কে এবং কিভাবে তাদের হত্যা করা হয় এটা ছিল রহস্য। ঠিক এই গ্রামে সন্ধ্যা হলে একদল ভৌতিক লোক কফিন নিয়ে বের হয়। যে বা যারা তাদের চোখে পড়ে তাদেরই তারা হত্যা করে। এই গ্রামেরই এক মেয়ের নাম জিয়া। সে তার মা থেকে অনেক দূরে শহরে থাকতো। তাই মৃত্যুর আগে সে তার মায়ের সাথে থাকতে পারেনি। ফলে মৃত্যুর পর মায়ের শেষকৃত্যে সে গ্রামে আসে। গ্রামে পা রাখতেই এক অলৌকিক শক্তি আবার জাগ্রত হয়। কি সেই ইতিহাস? কারাই বা কফিন নিয়ে বের হয় এবং কারা ডাকাতদের হত্যা করে তা জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য এক্সপ্লেন করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত হরর মুভি ক্রোমেলেও। ওয়েলকাম টু সিনে স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে দেখা যায় একটি অসংগঠিত গ্যাংয়ের লোকদের হত্যা করা হয়, যে গ্যাংটির নাম ছিল সুগালি। এই গ্যাংয়ের লোকদের নিয়ে লোকমুখে অনেক ভয়ানক কথা শোনা যেত। তার মধ্যে ছিল কিছু সুগালিকে ধারালো অস্ত্র বা গুলি করে হত্যা করা সম্ভব ছিল না, কারণ তারা ব্ল্যাক ম্যাজিক করত। এই গ্যাংয়েরই এক লোককে মাথা কেটে হত্যা করা হয়। তবে মৃত্যুর আগে সে অভিশাপ দিয়েছিল যে তার বংশধর যদি বেঁচে থাকে, সে এই গ্রামের কাউকে ছাড়বে না। এই ঘটনার 10 বছর পরের ঘটনা। জিয়া তার গ্রামের বাড়ি যাচ্ছে তার বন্ধু রিকাকে নিয়ে, কারণ তার মা মারা গিয়েছে। গাড়িতে বসে জিয়া তার বন্ধুকে বলে এই গ্রামে তারা আসা নিষেধ। তবু মাকে শেষবারের জন্য দেখতে সে গ্রামে যাচ্ছে। এছাড়াও তার বাবা প্রায় 10 বছর ধরেই নিখোঁজ। এরপর জিয়া যখন তার গ্রামে পা রাখে, আকাশটা কেমন যেন হয়ে গেছে। বিজলি চমকাচ্ছে, পাখিরা ছটফটাচ্ছে। জিয়াকে দেখে তার নানা গম্ভীর হয়ে আছে। যে নেমে তার মায়ের কবরে যায়। তারপর তার নানা দানাং তাকে নিয়ে বাড়ি যায় ও বলে, চলো এখনই তোমাকে শহরে দিয়ে আসি, তোমার মার দাফন কাফন শেষ। এতে জিয়া খুব অবাক হয়ে যায়, যে সেখানে কিছুদিন থাকতে চায়। কিন্তু দানাং বলে, তোমার এখানে থাকা উচিত হবে না, তোমার ভালোর জন্য একথা বলছি, কারণ এই গ্রামে পুরনো এক অভিশাপ রয়েছে। অন্যদিকে দানাং এর সহকারী প্রাপ্ত গ্রামের সকলকে জড়ো করে বলে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সে বলে ইডার মেয়ে জিয়া এই গ্রামে আসছে, তোমরা সবাই জানো তোমাদের এখন কি করা উচিত। তবু তোমাদের বলে দিচ্ছি, আজ রাতে কেউ ভুলবশত ঘর থেকে বের হবে না। আর যদি কেউ বের হও এবং তাদের সামনে পড়ে যাও, তাহলে তাদের দিকে ভুলেও তাকাবে না। এতে আপত্তি জানায় সেখানে থাকা গ্রাম পুলিশটা। তারা বলে, আমাদের তো রাতে পাহারা দিতে হয়। পরের দৃশ্যে দেখা যায় জিয়া তার মায়ের পুরনো কাপড় নিয়ে স্মৃতিচারণ করছে। তখন হঠাৎ করে একটি রাবার বল গড়িয়ে উপর থেকে নিচে চলে আসে। তাই জিয়া ও তার বন্ধু ডিকা উপরে যায়। জিয়া দেখতে পায় কাঠের ঘোড়াটি আপনা আপনি নড়ছে। সে এটি থামাতেই হঠাৎ পেছনের ট্যাঙ্ক থেকে একটি অদ্ভুত শব্দ আসে। জিয়া সেটি চেক করে দেখে তা তালা দেওয়া। ঠিক ওই সময় সেখানে তার নানা চলে আসে। তখন জিয়া বলে, এর ভেতর কি আছে? দানা উত্তরে বলে, তেমন কিছু নেই। তারপর যখন তারা সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তখন ডিকা তাকে বলে, তোমার নানা কেন তোমাকে এখানে থাকতে নিষেধ করছে? তখন জিয়া বলে, তারা মনে করে আমি এখানে থাকলে আমার বাবা আবার চলে আসবে। ডিকা যখন আরো প্রশ্ন করতে যায়, তখন জিয়া তাকে থামিয়ে দেয় আর বলে তার বাবা নিখোঁজ হওয়া সে বিশ্বাস করে না। এতে তার কিছুটা সন্দেহ আছে, কারণ গত বছর তার মা তার সাথে দেখা করে তাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার মায়ের সাথে তার দেখা হয়নি। তার নানা তাকে এখানে আসতে দিতে চায় না, কারণ এই গ্রামে আসলে নাকি তার অনেক বড় বিপদ হবে। দিন গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। আজকের আবহাওয়াটা তেমন ভালো ছিল না। একটু পর পর বজ্রপাত হচ্ছে আর পুরো আকাশ কালো মেঘে ভরে গেছে। এদিকে জিয়া যে গাড়ি দিয়ে যাবে সেই গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। তাই তার নানা অনেক চিন্তায় পড়ে যায়, কারণ এত রাতে মেকানিক পাওয়া যাবে না। তারপর দানাং ও ডিকা মেকানিকের খোঁজে বের হতে যাবে, এমন সময় জিয়া বলে, একা থাকলে কি হবে? তখন দানাং বলে, তোমাদের ভালোর জন্যই আমি এমন চিন্তা করছি। এদিকে গ্রাম পুলিশরাও পাহারা দিচ্ছিল। তাদের ধারণা তেমন কিছু হবে না। তবু আজকে কেমন যেন নীরব মনে হচ্ছে। তাই আর কিছুক্ষণ থাকার চিন্তা তারা করছে। এদিকে দেখা যায় এত কিছুর মধ্যেও জিয়া তার বান্ধবীকে উইশ করে, কারণ তার আজ বিয়ে হয়েছে। এছাড়া বিয়েতে যেতে না পারায় তারা ক্ষমাও চায়। অন্যদিকে দেখা যায় রিকা কারো কাছে সাহায্য পায় না। সে একটি নির্জন জায়গায় বসে একটি সিগারেট খেতে থাকে আর ডায়েরিতে জিয়ার ছবি দেখতে থাকে, কারণ সে মনে মনে জিয়াকে পছন্দ করত।
পৃষ্ঠা পাল্টাতে পাল্টাতে হঠাৎ সে অদ্ভুত ধরনের একটি ড্রয়িং দেখতে পায়, অথচ এই ড্রয়িংটা সে করেনি। ঠিক তখনই কালো ছায়ার মতো দুটি পাশ সে দেখতে পায়। তাই সে ভয় পেয়ে যায় আর দানাংকে ডাকতে থাকে। ওই সময় লাইটটাও অফ হয়ে যায় আর পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘন কুয়াশার মধ্যে গ্রাম পুলিশও দেখতে পায় লাশবাহী সেই কাফেলাদার। যদিও তারা অস্পষ্ট দেখে এবং বলে ঘরে চলে যেতে, কিন্তু কাছে আসতেই তাদের একজন দৌড়ে পালিয়ে যায় নরখাদকদের দেখে। আরেকজন ভয় পেয়ে পালিয়ে। মিলার মাও তাদের দেখতে পায়। এদিকে ডিকাও দেখে ভয়ে পালিয়ে গাড়ির পেছনে লুকিয়ে থাকে। ঠিক ওই সময় জিয়া সেখানে আসে আর তাকে বলে, এখানে কি করছো? কিন্তু ডিকা কোনো কথা না বলে তাকে নিয়ে চলে যেতে থাকে। একটু যাওয়ার পর জিয়া তাকে থামিয়ে দিয়ে বলে, কেন এমন করছো? তখন ডিকা বলে, এই অশুভ কোনো শক্তি আছে এই গ্রামে, যা আমি নিজ চোখে দেখেছি। এখানে থাকা মানে নিজের মৃত্যু ডেকে আনা। তখন জিয়া জিজ্ঞেস করে, কি দেখেছো? ডিকা বলে, লাশ বহনকারী কাফেলা, যারা কফিনে করে লাশ নিয়ে যাচ্ছে, তবে তারা জীবিত নয়, তারা সবাই ছিল মৃত। ডিকা বলে, তুমি কেন গাড়ির টায়ারটা পাংচার করলে? তার মানে এই গ্রামে থাকার জন্য জিয়া ইচ্ছে করে এই কাজ করেছিল। অন্যদিকে গ্রাম পুলিশ দুইজন একসাথে হয়। তারা ভয়ে ভয়ে বলতে থাকে, আজ সত্যি অশুভ শক্তিকে দেখতে পেলাম। তাই জন সিদ্ধান্ত নেয় বেল বাজিয়ে গ্রামবাসীকে সতর্ক করবে। যে সে বেল বাজাতে যাবে সে দেখে বুট নিজের মাথা নিজেই ঠোকরাচ্ছে। রক্ত দিয়ে তার পুরো মাথা ভরে যায়। সে জনের কাছে সাহায্য চায়, কিন্তু একসময় সে সেখানেই মারা যায়। এগুলো দেখে জন খুব ভয় পাচ্ছে। তার হাত পা কাজ করছে না। আর হঠাৎ করে জনের এক হাত কেটে যায় পরে জিয়া ও টিকার কাছে। এটা দেখে তারা দুজন তো ভয়ে কাঁপতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে কোনো অদৃশ্য ছায়া ডিকার গলা চেপে ধরে। আর দানাং এসে ফাঁকা গুলি চালাতে থাকে। ফলে ডিকা কোনো রকম বেঁচে যায়। এদিকে দেখা যায় মিলার মা ভয়ে খাটের নিচে শুয়ে থাকে আর হঠাৎ করে কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে দূরে ফেলে দেয়। গলা চেপে ধরে তাকে শূন্যে ধরে রাখে আর তার পেট ছিঁড়ে নাড়িভুড়ি বের করতে থাকে। আর পুরো ঘটনাটি তার মেয়ে আলমারির ভেতর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। এদিকে দাঁড়ান জিয়া ও ডিকা জঙ্গলের পথ দিয়ে পালিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ডিকার পা ধরে কিছু একটা টান মারে। দাঁড়ান তখন আয়না দিয়ে সে অশুভ শক্তিকে দেখে তার উপর গুলি করে। ফলে অশুভ শক্তিটি ডিকাকে ছেড়ে দেয় আর জিয়াকে নিয়ে ডিকা পালাতে থাকে। কিন্তু জিয়া বলে সে তার নানাকে ছাড়া যাবে না। তখন ডিকা বলে, তোমার নানা তাদের থেকে বাঁচার কৌশল জানে, তাই তার চিন্তা করো না। এরপর তারা হাঁটতে হাঁটতে মিলাদের বাড়ির সামনে এসে পৌঁছায়। জিয়া মিলাদের বাড়ি ঢুকিয়ে তাকে ডাকতে থাকে। এদিকে সম্পূর্ণ বাড়িটি ছিল অন্ধকার। জিয়া লাইট নিয়ে মিলাকে খুঁজতে থাকে। হঠাৎ সে মেঝেতে রক্ত দেখে উপরের দিকে লাইট ফেলতেই দেখে মিলার মায়ের ক্ষত বিক্ষত লাশ। সে ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে মিলাও চিৎকার দিয়ে আলমারির ভেতর থেকে বেরিয়ে আসে। তারপর সেখান থেকে বেরিয়ে এসে সবকিছু বলে আর বলে ক্রোমেলিও এসেছে। তারা এখান থেকে চলে যাওয়ার জন্য রাস্তায় আসে। আর আশ্চর্যজনকভাবে তারা একটি গাড়ি আসতে দেখে, কিন্তু একটু পর বুঝতে পারে এটা গাড়ি নয়, বরং লাশ বহনকারী সেই কাফেলা। আর তখনই ডিকা বুঝতে পারে তার একটা পা নেই। সে কান্নায় ছটফটাতে থাকে। আর মিলা ও জিয়া ডিকাকে নিয়ে পালাতে থাকে। কিছু দূর আসার পর ডিকা মাটিতে শুয়ে পড়ে আর শেষ মুহূর্তে তার ভালোবাসার কথা জিয়াকে বলে। ঠিক তখন তার পেট চিরে নাড়াভুড়ি বের করে ফেলে। আর এটা দেখে জিয়া অজ্ঞান হয়ে যায়। এদিকে তারাং চলে যায় প্রাপ্তর বাড়ি ও তার কাছে রক্ষা কবচটি চায়। আর প্রাপ্তকে তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু তার স্ত্রী তাতে বাধা দেয়। তাছাড়া প্রাপ্ত সেই রক্ষা কবচটি দিতেও কেমন জানি ইতস্তত করছিল। পরের দেশে দেখা যায় এক অন্ধ লোক জিয়া ও মিলাকে কিডন্যাপ করে। লোকটি জিয়াকে বলে, তোমার জন্য আমি অনেক দিন ধরেই অপেক্ষা করে আছি। লোকটি আরো বলে, ক্রোমেলিও এর কারণে আজ রাতে মানুষগুলো মারা গেছে। এদিকে দেখা যায় অনেকবার বলার পর প্রাপ্ত রক্ষা কবচটি দানাংকে দেয় আর দানাং সেখান থেকে লবণযুক্ত কিছু বুলেটও নিয়ে নেয়। দানাং জানায় জিয়ার বাবা আবার জাগ্রত হয়েছে। এরপর আমরা দেখতে পাই সেই লোকটি জিয়াকে তার নাম বলে ইয়াংতো। আর জিয়ার গলার রক্ষা কবচটি দেখিয়ে বলে, এই কবচটি তোমাকে এতদিন বাঁচিয়ে রেখেছে। জিয়া তখন প্রশ্ন করে, কি থেকে? তখন ইয়াংতো বলে, তোমার বাবার অভিশাপ থেকে। তখন ইয়াংতো পূর্বের ঘটনা তাকে খুলে বলে। সে বলে, তোমার বাবার হত্যার পেছনে তোমার নানাই দায়ী, আর তোমার বাবাই এই অভিশাপ দেয়। তোমার গলায় যে রক্ষা কবচ এটা তোমার বাবার দাঁত দিয়ে তৈরি, আর এই কারণেই তুমি বেঁচে আছো। আর যে ক্রোমেলীয়রা গ্রামে ঘুরে বেড়ায় তারা সবাই তোমার বাবার গ্যাংয়ের লোক, যাদের সবাইকে তোমার নানা মেরেছিল।
আর তারা অতৃপ্ত আত্মা হয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। ক্রোমেলীয় মনেই হচ্ছে যারা লাশ বহন করে বা কবর খনন করে, আর তাদের চোখে চোখ পড়লেই তার অস্তিত্ব শেষ হয়ে যায়। আর তাই ইয়াংতু নিজের চোখ নিজেই অন্ধ করে ফেলে। অন্যদিকে দারাং যখন প্রাপ্তর বাড়ি থেকে বের হয়ে যায়, তখন তাদের দরজায় আবার কড়া নড়ে ওঠে। কণ্ঠটা মনে হচ্ছে দারাঙের। আর প্রাপ্ত দরজাটা খুলে দেখে সেখানে কিছুই নেই। ওই সময় প্রাপ্তর স্ত্রী হাত দিয়ে দূরে কিছু একটা দেখানোর চেষ্টা করে। দেখা যায় সেই লাশ বহনকারী পাল তাদের সামনে। যেহেতু রক্ষা কবচটি প্রাপ্তর কাছে এখন আর নেই, তাই তাদের উপর ক্রমেলীয় ভর করে বসে আছে। ক্রমেলীয় প্রথমে প্রাপ্তর স্ত্রীকে গলা চেপে ধরে শূন্যে তুলে ফেলে আর তাকে মেরে ফেলে। এরপর প্রাপ্তকেও আক্রমণ করে এবং তাকেও মেরে ফেলে, তাকে দুটুকরো করে ফেলে। অন্যদিকে দানাং জিয়াকে খুঁজতে বের হয়। তাদের গাড়িতে যেয়ে দেখে মৃত লাশ পড়ে আছে। এরপর আমরা আবার ইয়াংতো ও জিয়ার কথোপকথন দেখতে পাই। ইয়াংতো বলে, তোমার বাবাকে তোমার নানা দুই টুকরো করে কবর দিয়েছিল। তার মাথা ও বডি আলাদা আলাদা করে কবর দেওয়া হয়। এছাড়া তার কাছ থেকে বাঁচার উপায় সে বলে দেয়। সে বলে তার কাছ থেকে বাঁচতে হলে তার মাথা তার বডির সাথে জোড়া দিতে হবে। ফলে তোমার বাবা পুনরায় জীবিত হবে। আর তাকে মারার উপায় হচ্ছে তার নিজের বংশধরের হাতে তার মৃত্যু হবে। আর তাই তোমার নানা তোমার মাধ্যমে এই অভিশাপ একবারে শেষ করতে চাচ্ছে। ছুরিতে তোমার রক্ত লেগে তোমার বাবাকে আঘাত করলে সে একেবারে শেষ হয়ে যাবে। জিয়া তাকে বলে, আমি এই অভিশাপ থেকে মুক্ত করব। কিন্তু ইয়াং তো তা চায় না, কারণ সেও তার বাবার দলের লোক ছিল। আর তাদের সবাইকে যখন মারা হয়, এই গ্রামের সবাই চুপ ছিল। তাই ইয়াং তো চায় এই গ্রামের সবাই মারা যাক ক্রোমেলিওর হাতে। আর তাই ইয়াং তো যখনই জিয়াকে মারতে যাবে, তখনই দারাং সেখানে এসে জিয়াকে বাঁচিয়ে নেয়। এরপর জিয়া তার নানার কাছে সবকিছু জানতে চায়, কিন্তু দানাং উত্তরে কোনো কিছুই বলে না। সে শুধু বলে, আমার উপরে বিশ্বাস রাখো, পরে তোমাকে সবকিছু বলবো। কিন্তু জিয়ার জোরাজুরিতে সে বলতে শুরু করে যে তোমার পিতা ছিল একজন খারাপ লোক। সে ব্ল্যাক ম্যাজিক করত। এছাড়াও সে ছিল সন্ত্রাস দলের সদস্য। এসব কিছু জেনে তোমার মা তাকে ঘৃণা করতে শুরু করে। তাকে মারার জন্য গ্রামবাসীরা আমাকে চাপ দিতে শুরু করে। এসব কথা শুনে জিয়া বলে, আমার বাবা তার ফ্যামিলিকে অনেক ভালোবাসতো। তোমার তো তাকে মারার অধিকার ছিল না। এক সময়ের আগে জিয়া তার রক্ষা কবচও ছেড়ে ফেলে। আর সে সময় জিয়ার উপর আক্রমণ করে বসে ক্রোমালীয়রা। দারাং তাকে বাঁচাতে গুলি করে, কিন্তু তাতে কিছুই হয় না। দারাং বুঝতে পারে এখনই জারদকে পুনর্জীবিত করতে হবে। তাই সে চলে যায় গ্যারেজে। এদিকে জিয়া দেখে একটা কফিন। সে সেই কফিনটা খুলতেই দেখে তার লাশ। আর ঠিক তখনই এক অদৃশ্য হাত তার গলা চেপে ধরে। আর দেখতে পায় তার বাবার মতো দেখতে এক রাক্ষস। তখন জিয়া বলে, বাবা, আমি তোমার মেয়ে জিয়া। কিন্তু সে জিয়াকে চিনতে পারছে না। অন্যদিকে দেখা যায় দানাং তার ট্যাঙ্ক খুলে দেখতে পায় সেখানে জারদ এর মাথা। তারপর রক্ষা কবচ থেকে দাঁতগুলো নিয়ে এসে বসিয়ে দেয়। ঠিক তখনই ইয়াংতু এসে তাকে আক্রমণ করে বসে। কিন্তু একসময় জারদের আত্মা এসে আবার পুনরুজ্জীবিত হয়ে যায়। আর ইয়াংতু রশির দড়ি খুলে দিলেই সে মুক্ত হয়ে যায়। আর ইয়াংতু তার কাছে প্রাণ ভিক্ষা চায়। তবে জারদ তাকে না বাঁচিয়ে তার তাজা রক্ত পান করতে থাকে। তারপর জারদ চলে যায় দারাং এর কাছে। সেখানে জানা যায় সত্যি ঘটনা। আসলে জারদকে ব্ল্যাক ম্যাজিক অনুশীলন করতে দানাংই বলে। কিন্তু দানাং এর মেয়ে এটা জানতে পারলে সে জারদকে না করে এই খারাপ কাজ করতে। ফলে সে আবার সাধারণ জীবন যাপন করতে শুরু করে। কিন্তু দানাং ভাবে সে আগের মতোই আছে, তাই তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তাদের এই আলাপচারিতার সময় সেখানে জিয়া চলে আসে। জিয়া তার বাবাকে মানুষ রূপে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। জিয়া বলে, তোমার তার উপর রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু তাকে তুমি ক্ষমা করে দাও। তখন জারদ বলে, যত কিছুই বলো না, সে ক্ষমার যোগ্য না। তারপর জিয়াকে ধাক্কা দিয়ে সে দানাংকে মারতে চলে যায়। অনেক মিনতি করার পরও যখন জারদ তার কথা শোনে না, তখন জিয়া চাকুর মধ্যে তার রক্ত মাখিয়ে তার বাবার পেটে ঢুকিয়ে তাকে হত্যা করে। এরপর দানাংকে হসপিটালে নিয়ে যাওয়ার পথে মিলা এসে তাদের বাধা দেয়। মিলা বলে, জিয়া, তোমার কারণেই আমার মা মারা গেছে, তাই তোমাকে আমার হাতে মরতে হবে। তাই মিলা গুলি করে, কিন্তু গুলি এসে লাগে দানাংয়ের শরীরে। এরপর দানাং চাকু দিয়ে মিলাকে হত্যা করে। এদিকে জিয়ার শরীর কেমন নিস্তেজ হয়ে গেছে। সে ভাবছে সে মারা যাচ্ছে, কিন্তু সে মরতে চায় না। তখন সে যে চাকু দিয়ে তার বাবাকে হত্যা করে, সে চাকু থেকে রক্ত পান করে। আর দেখা যায় সেও ক্রমালীয় হয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়। তো কেমন লাগলো আজকের ভিডিও, কমেন্টে জানাবে। দেখা হবে পরবর্তী মুভির এক্সপ্লেন নিয়ে। ধন্যবাদ সবাইকে।